নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি বর্ষাকাল চলছে, আর বর্ষার শুরুতেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। যদিও জল আস্তে আস্তে কমছে, কিন্তু ওয়েদারের যে পূর্বাভাস আছে সেখানে কিন্তু আগামী দিনে আরও ভারী বৃষ্টি হতে পারে, আবার বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এখন যখনই বন্যার পরিস্থিতি তৈরি হয় বঙ্গে, তখনই কিন্তু বারবার একটা কথা ফিরে আসে যে 1978 সালের সেই বিখ্যাত বন্যা। আর তার সাথে কিন্তু কম্প্যারিজন বা তুলনা করা হয়, তার থেকে কম না বেশি। অর্থাৎ 1978 সালের বন্যাটাই হচ্ছে বাংলার সেই ভয়ঙ্কর বন্যা। আর সেই নিয়ে কিন্তু আমরা আজকের আলোচনা করব। আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে গ্রেট ফ্লাড ইন বেঙ্গল ইন 1978, অর্থাৎ 1978 সালের সেই বাংলার বিখ্যাত বন্যা। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, 1978 সালের সেই বন্যার ভয়ঙ্কর ইতিহাস আজকে তুলে ধরবো। আর ইতিহাসের গল্পের পরেই আমরা দেখে নেব যে কেন প্রায় 50 বছর পরেও এই বন্যার পরিস্থিতির বা বন্যার সমস্যার সমাধান করা গেল না। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। বর্ষার শুরুতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। বারবার যেখানে বন্যা হয়, অর্থাৎ যেগুলি বন্যা কবলিত এরিয়া, সে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, হুগলির আরামবাগ, গোঘাট, খানাকুল, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা, এই বিস্তীর্ণ অঞ্চল ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানেও কিন্তু বন্যার পরিস্থিতি দেখা দিয়েছিল। যদিও জল আস্তে আস্তে কমছে, কিন্তু আবার আগামী দিনে বৃষ্টি হতে পারে, আবার বন্যার পরিস্থিতি দেখা দিতে পারে। এখন যখনই আমাদের এখানে বন্যা হয়, তখনই আমরা সংবাদ শিরোনামে বা স্থানীয় মানুষের কাছে একটা বিষয় বারবার শুনতে পাই যে এই বন্যাটা 1978 সালের বন্যার থেকে বেশি বন্যা না কম বন্যা বা তার সমান বন্যা। অর্থাৎ পশ্চিমবঙ্গের বন্যার ইতিহাসে একটা প্যারামিটার হয়ে দাঁড়িয়েছে এই 1978 সালের বা 78 সালের বন্যা, যার ইতিহাস আমরা সংবাদ মাধ্যমে পড়ি, সোশ্যাল মিডিয়াতে দেখি। আবার আমাদের যে সমস্ত দাদু ঠাকুমা কিংবা বাবা জেঠারা এই বন্যার সঙ্গে সরাসরি অভিজ্ঞতা নিয়েছিলেন বা মুখোমুখি হয়েছিলেন, তাদের কাছ থেকেও কিন্তু আমরা সেই ভয়ঙ্কর বন্যার ইতিহাসের গল্প বা তাদের অভিজ্ঞতা শুনতে পাই। আর সেটাই কিন্তু আমরা আজকে আলোচনা করব। কেন 1978 সালের বা 78 সালের বন্যা ছিল বাংলার ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর একটা বন্যা। কেন সেই ইতিহাসের গল্প এখনও দাদু ঠাকুমারা বলার সময় তাদের চোখে জল চলে আসে, তাও কিন্তু দেখে নেব। এখন 1978 সালের বন্যার ইতিহাস মাথায় রাখতে হবে, সালটা কিন্তু 1978 সাল। সেই সময় বাংলায় কিন্তু একটা রাজনৈতিক পালাবদল ঘটেছে। দীর্ঘ কংগ্রেস সরকারের পতন ঘটেছে এবং দীর্ঘ আন্দোলনের ফলে সরকারের ক্ষমতায় এসছে প্রথম লেফট ফ্রন্ট সরকার 1977 সাল। আর আমরা জানি যখন কোনো একটা নতুন সরকার ক্ষমতায় বসে, তাদের বছর দুয়েক লেগে যায় পুরো পরিস্থিতিটাকে ঠিকঠাকভাবে তাদের চালনা করতে বা বুঝে উঠতে। নতুন সরকার যখন মানুষের আশা বা প্রত্যাশাকে হাতিয়ার করে ক্ষমতায় এসছে, আস্তে আস্তে তারা শাসন ব্যবস্থাকে তাদের নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে, তখনই কিন্তু বাংলা বা সরকার ভয়ঙ্কর একটা বিপদের মুখোমুখি হয়, যেটা হলো 1978 সালের সবথেকে বড় প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ 1978 সালের বন্যা। এখন 1978 সালে জুন মাসের মাঝামাঝিতে বাংলাতে বর্ষা প্রবেশ করেছিল এবং বর্ষার পরিমাণও কিন্তু স্বাভাবিক ছিল। আর সেই বর্ষাকে হাতিয়ার করে বাংলার কৃষকরা কিন্তু হাসি মুখে তারা ধান বা তাদের সবজি রোপণ করেছিল। আর ধান সবজির ফলনও কিন্তু ভালোর দিকেই যাচ্ছিল, তাই তারা রেডি হচ্ছিল বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আয়োজন করার জন্য। আর তার ঠিক আগেই এই ভয়ঙ্কর বন্যা দেখা দেয়। 1978 সালের এই সেপ্টেম্বর মাসের 25 তারিখে বৃষ্টি শুরু হয়, সাধারণ বৃষ্টি হিসাবে অনেকে মনে রাখতে হবে তখন কিন্তু এই আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস এতটাও উন্নত ছিল না। অনেকেই মানুষে কিন্তু সেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে বিশ্বাসও করতো না। পূর্বাভাস লাগতেও পারে, আবার না লাগতেও পারে। সবথেকে বড় কথা, এই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সাধারণ মানুষের কাছে পৌঁছাতো না। তখন নিউজ মাধ্যমের সোর্স হচ্ছে আকাশবাণী, রেডিওর খবর আর এই সংবাদপত্র, যা সাধারণ মানুষের কাছে বা প্রত্যন্ত এরিয়াতে কিন্তু প্রতিদিন পৌঁছাতো না, বা অনেক মানুষ কিন্তু খবর
পেত না। আর এই যে 25শে সেপ্টেম্বর সাধারণভাবে বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে কিন্তু 26শে সেপ্টেম্বরের পর থেকে এক ভাব টানা বৃষ্টি শুরু হয়। প্রথমে সাধারণ মানুষ ভেবেছিল হয়তো বৃষ্টি আস্তে আস্তে থেমে যাবে, কিন্তু যত সময় গেছে বৃষ্টি থামেনি, বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে। 26 তারিখে যে বৃষ্টি টানা শুরু হয়েছিল, সেই বৃষ্টি প্রায় 28 তারিখ পর্যন্ত টানা চলতে থাকে এবং প্রথম 24 ঘন্টায় প্রায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। আর এই 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার ফলেই কিন্তু যারা বিশেষজ্ঞরা ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে যায় যে অল্প সময়ের মতো এত বৃষ্টি হয়েছে, এটা কিন্তু ভয়ঙ্কর বন্যা দেখা দিতে পারে। তার সাথেই এই যে 28 তারিখ পর্যন্ত যে টানা বৃষ্টি হয়েছিল, এই টানা বৃষ্টিতে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় 1000 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছিল। শুধু দক্ষিণবঙ্গের জুড়ে তা নয়, বাংলার যে পার্শ্ববর্তী রাজ্য সেই বিহার ঝাড়খণ্ডেও কিন্তু ব্যাপক বৃষ্টি হয়, তার প্রভাব কিন্তু এখানে পড়তে শুরু করে। তার ফলেই দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলা, যেমন হুগলির আরামবাগ, গোঘাট, খানাকুল, অন্যদিকে মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, পাঁশকুড়া, ডেবরা, গড়বেতা, আবার এদিকে হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা, উলবেড়িয়া পুরোপুরি জলের তলায় চলে যায়। তার সাথে বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এমনকি কলকাতা এবং 24 পরগনা টোটাল জলের তলায় চলে যায়। এত বৃষ্টি হয় যে মানুষ হয়তো এর আগে এত বৃষ্টি বা এত বন্যা দেখতে পায়নি। বাংলার পুকুর, ঝিল, খাল, দিঘি, নদী সব একবারে জলে ভরে উঠে জল পুজো উপচে যেতে শুরু করে। এবং বাংলার যে নদীগুলি আছে, আমরা জানি যে দক্ষিণবঙ্গ হচ্ছে নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশের বাংলার যে দুঃখ, অর্থাৎ যে দামোদর বা তার উপনদী বা শাখা নদী, তার সাথে আমাদের দ্বারকেশ্বর, শিলাবতী, রূপনারায়ণ, মুন্ডেশ্বরী, অজয়, কংসাবতী, কেলেঘাই, সুবর্ণরেখা, এমনকি গঙ্গা পর্যন্ত পুরো ফেঁপে ফুলে ওঠে এবং নদী ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু জল বয়ে যায়। যখন নদীতে জলের স্তর বাড়ছে, নদীর জল ছাপিয়ে গ্রামে ঢুকে যাচ্ছে, একের পর এক গ্রাম ভেসে যাচ্ছে, তখনই কিন্তু আরও চাপ বাড়ছে বাংলার একাধিক যে বাঁধগুলিতে বা ব্যারেজগুলিতে। সে ডিবিসি, মুকুটমণিপুর, ময়ূরাক্ষী, গালুডি, ম্যাসেঞ্জর, বাংলা ও বাংলা সীমান্তে যে প্রত্যেকটি বাঁধ বা ব্যারেজ আছে, সব ব্যারেজে কিন্তু জলের চাপ ব্যাপক বেড়ে যায় এবং কর্তৃপক্ষ বাধ্য হয়ে সমস্ত ব্যারেজ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে। অর্থাৎ এই একাধিক জলের ফলেই কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জলের তলায় চলে যায়। বাংলার কিছু কিছু অঞ্চলে প্রায় 18 থেকে 20 ফিটের উপরে জলের তলায় চলে যায় বা জলের গভীরতা ছিল। কোনটা গ্রাম, কোনটা শহর, কোনোটা বোঝা যাচ্ছিল না। কোনটা নদী, কোনটা রাস্তা, কোনটা মাঠ, তাও বোঝা যাচ্ছিল না। ছোট ছোট মফস্বল শহর যেমন আরামবাগ, ঘাটাল, সে সমস্ত অঞ্চলে প্রায় 2 তলার উপরে কিন্তু জল উঠে যায়। আর গ্রামের কথা তো ছেড়েই দিলাম। আর এই ব্যাপক বন্যাতে মানুষের বাড়ি, স্কুল, দোকান, অফিস, রাস্তা, ব্রিজ, নদীবাঁধ একের পর এক ধ্বংস হয়ে যায়। ব্যাপক বন্যার মুখে পড়ে এই বাংলা। গ্রাম শহর কেউ কিন্তু এখান থেকে রক্ষা পায়নি এবং মানুষ বাঁচতে, এই বন্যা থেকে বাঁচতে নিজেদের বাড়ি ছেড়ে তারা কোথাও না কোথাও সেফ জায়গাতে শেল্টার নেওয়া শুরু করে। কেউ কেউ সরকারি স্কুলে, কিংবা কেউ কেউ অফিসে, আবার কেউ কেউ উঁচু স্থানে তাদের বাসস্থান শুরু করে। এমনও দেখা গেছে যে মানুষ তাদের যে গাছে তারা বাসা বেঁধেছিল। আবার অনেক মানুষ তো বাঁচতে তাদের এই বন্যা কবলিত এরিয়া ছেড়ে তারা পার্শ্ববর্তী জেলায় চলে যায়, যেমন এই যে মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, আর যে হুগলির গোঘাট, আরামবাগ, খানাকুল, বা এদিকে হচ্ছে হাওড়ার আমতা, উলুবেড়িয়া, এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যারা সুযোগ পেয়েছে তারা তাদের শেষ সম্বলকে নিয়ে, তাদের ছেলেকে, মেয়েকে, সংসারকে নিয়ে, এমনকি গবাদি পশুকেও নিয়ে তারা কিন্তু পার্শ্ববর্তী বাঁকুড়ার কতুলপুর, বিষ্ণুপুরের দিকে চলে গেছে, বর্ধমানের দিকে চলে গেছে, কেউ কেউ আবার কলকাতার দিকে চলে এসছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। সব থেকে বড় কথা, এই যে ব্যাপক বন্যা, এই বন্যার ফলে যে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়, পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে যায়, কারণ সমস্ত রাস্তা জলের তলায় চলে যায়। কোনটা রাস্তা কোনটা নদী তা পার্থক্য বোঝা যাচ্ছিল না। বেশিরভাগ খালগুলি, ব্রিজগুলি কিন্তু নদীর জলে ছাপিয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়, এমনকি রেল পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিতে হয়।
এটাই ছিল সবথেকে একটা ভয়ঙ্কর দিক। আর সেই সময় মানুষ পরিবহনের মাধ্যম হিসেবে যেটাকে বেছে নিয়েছিল সেটা হচ্ছে তাদের খুবই সামান্য বিষয়, যেটা হলো তাদের ছোট ছোট নৌকা, ডোঙা, ভেলা, অনেকে তো কোলা গাছকে বেঁধে, অনেকে তো মাছ ধরার টিউবকে বেঁধে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতে শুরু করে। আর তার ফলে কি দেখা যায়, তার ফলেই সেখানে খাবারের সমস্যা দেখা যায়, পানীয় জলের সমস্যা দেখা যায়, পোশাকের সমস্যা দেখা দেয়, আবার ওষুধের সমস্যা দেখা দেয়। যেহেতু এই পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, তাই সরকারি যে পুলিশ, আর্মি, অন্যদিকে সরকারি কর্মীরা, এমনকি এসডিআরএফ, এনডিআরএফ, তারাও কিন্তু সঠিকভাবে উদ্ধার কার্য করতে পারছিল না, কারণ পরিবহন ব্যবস্থাটা কিন্তু ভেঙে পড়েছিল। তারা স্লোলি কাজ শুরু করে। তার ফলেই খবর পাওয়া যায় যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের অনেক মানুষ তারা কিন্তু মারা যায়। কেউ কেউ মারা যায় জলের তোরে ভেসে যায়, কেউ বাড়ি ভেঙে মারা যায়, কেউ কেউ আবার সাপের ছোবলে মারা যায়, কেউ কেউ আবার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গিয়ে নিখোঁজ হয়ে যায়, আবার অনেক মানুষ আবার রোগে মারা যায়, অনেক মানুষ নিখোঁজ হয়ে যায়। বেসরকারি সূত্রে সব থেকে বেশি মানুষ মারা যায় মেদিনীপুরে, প্রায় 6 থেকে 7 হাজারের বেশি মারা যায়। সবথেকে বেশি মানুষ মারা গেছিল মেদিনীপুরের এই ঘাটাল, দাসপুর, পাঁশকুড়া অঞ্চলে। সেই সময় চাষিরা যে সমস্ত জমিতে ফসল লাগিয়েছিল, সেই ধান, সবজি সব ধ্বংস হয়ে যায়। বাংলায় ব্যাপক ফুড কার্সিটি বা খাদ্যাভাব দেখা যায়। না খেতে পেয়ে মানুষ অনেকে মারা যায়। শুধু যে জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই নয়, কলকাতা, বাংলার রাজধানী কলকাতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যায়। বাগবাজার, শোভাবাজারে প্রায় 1 তলার উপরে জল জমে যায়। আদিগঙ্গার জল ছাপিয়ে যায় দক্ষিণ কলকাতায়, এবং কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু যোগাযোগ পরিবহন ব্যবস্থা পুরোপুরি বন্ধ ছিল। অনেক অফিস কিন্তু বন্ধ ছিল, এবং কলকাতার বাগবাজারেও নাকি নৌকা চলেছিল। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলা এবং কলকাতা সব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দীর্ঘ বৃষ্টির পরে 28শে সেপ্টেম্বর বৃষ্টি থামে এবং আস্তে আস্তে সূর্যের মুখ দেখতে পায়। সূর্যের মুখ দেখার পরে কিন্তু মানুষের মধ্যে কোথাও না কোথাও একটা আশা জেগে ওঠে, এবং তার ফলেই কিন্তু উদ্ধার কার্য শুরু হয়। বাংলার যে পুলিশ, প্রশাসনিক কর্তারা, তার সাথে আর্মি, এমনকি এসডিআরএফ, এনডিআরএফ, তারা কিন্তু ব্যাপকভাবে এই উদ্ধার কার্য চালায় এবং ত্রাণ বিলি করেন। অনেক বন্যা দুর্গত মানুষদেরকে উদ্ধার করা হয়, অনেক মানুষকে তারা বাঁচিয়ে নিয়ে চলে আসে। অনেক সেই সময় সদ্য ক্ষমতায় আসা লেফট ফ্রন্ট সরকারের যে কাজ, সেই কাজে কিন্তু অনেকেই খুশি হয়েছিল, অনেকে প্রশংসা করেছিল। অনেক মানুষকে কিন্তু সরকার সহজেই উদ্ধার করতে পেরেছিল। শুধু সরকারি কর্মীরা নয়, লেফট ফ্রন্টে যারা পার্টি কর্মীরা ছিল, তারাও কিন্তু ভলেন্টিয়ার হিসেবে অনেক কাজ করেছিল। শুধু যে সরকার বা পার্টির ভলেন্টিয়ার নয়, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন এনজিও তারাও কিন্তু উদ্ধার কার্যে লেগেছিল, মানুষকে উদ্ধার করেছিল এবং খাবার বিতরণ করেছিল। তবে এই মৃত্যুর সংখ্যা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বামফ্রন্ট সরকার বলেছিল যে মাত্র 50-60 জন মারা গেছে, কিন্তু বাস্তবতার সংখ্যাটা ছিল কিন্তু অনেক অনেক গুণ বেশি। সেই নিয়ে কিন্তু বিরোধীরা বামফ্রন্ট সরকারকে ক্রিটিসাইজ করেছিল। তবে 28শে সেপ্টেম্বর বৃষ্টি থামলেও এই জল নামতে নামতে প্রায় 1 মাস চলে গেছিল। বাংলার বিস্তীর্ণ অঞ্চল প্রায় 1 মাস পর্যন্ত জলের তলায় ছিল। আর তারপরেই এসেছিল বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। সে বছরই প্রথম দুর্গাপুজোয় ছেদ পড়ে। বাংলার বিভিন্ন অঞ্চলে কিন্তু দুর্গাপুজো হয়নি। দুর্গাপুজো করার জন্য প্যান্ডেল বাঁধার জন্য জায়গা পাওয়া যায়নি, সেই জায়গাও নাকি জলের তলায় ছিল। অনেক জায়গায় ঠাকুর গোড়ার জন্য জায়গা পাওয়া যায়নি, যেখানে ঠাকুর গোড়া হয়েছিল সেই ঠাকুরও কিন্তু ভেসে গেছিল। কলকাতার কুমোরটুলিতে অনেক ঠাকুরের ক্ষতিগ্রস্ত হয়। কলকাতার মতো শহরে যেখানে দুর্গাপুজো সবথেকে মূল আকর্ষণ, সেখানেও অনেক জায়গাতে দুর্গাপুজো হয়নি, অনেক জায়গাতেই ঘটে পুজো হয়েছিল। অর্থাৎ সে বছর দুর্গাপুজো নামে পুজো হয়েছিল, কারণ মা দুর্গার আগমনের আগেই বাংলা ভয়ঙ্কর ক্ষতির মুখোমুখি হয়েছিল। সে এমন ক্ষতির মুখোমুখি হয়েছিল যে মানুষ আর দুর্গাপুজোয় আনন্দ করার মতো সুযোগ পায়নি। পুরো বাংলা দুঃখে মুহ্যমান হয়ে গিয়েছিল। এ তো গেল 1978 সালে। এখন আমরা বাস করছি 2025 সালে। 2025 সালে কিন্তু অনেক অনেক সিস্টেম অনেক উন্নত। এখন কিন্তু অনেক খাতে সরকারের প্রচুর প্রচুর টাকা আসে। এখন আমরা সহজেই ফোরকাস্ট পেয়ে যাই। এখন আবহাওয়া দপ্তর এক্স্যাক্ট ফোরকাস্ট দিতে পারে। আমরা নিজেদের ফোনে আমরা অ্যাপেও ফোরকাস্ট বুঝতে পারি, সচেতন হতে পারি।
তবুও কিন্তু দেখা যাচ্ছে যে এই বন্যার সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না। কারণটা কি? এর কারণ হচ্ছে আমরাই দায়ী এই বন্যার জন্য। কারণ বন্যা হচ্ছে মেনলি ক্লাইমেট চেঞ্জের জন্য, পরিবেশ দূষণের জন্য, কখনো অনাবৃষ্টি কখনো অতিবৃষ্টি, তার ফলে বন্যা হচ্ছে। আমরা কিন্তু পরিবেশ দূষণ কমাচ্ছি না, বাড়াচ্ছি। তার সাথে এই যে বাংলার একাধিক নদীগুলি আছে, খালগুলি আছে, সে নদীগুলি বা খালের পরিবেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। নদীর ওপরে বা খালের উপরে জোর করে বাড়ি ঘর দোকান নির্মাণ করা হচ্ছে, নদীর পরিবেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, নদীর বালি তুলে মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে। এর জন্য নদীর কিন্তু জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। আবার যে একাধিক ড্যাম বা ব্যারেজগুলি আছে, সে ড্যাম বা ব্যারেজগুলিতে কেন্দ্র রাজ্য সরকারের যে দ্বন্দ্ব, তার ফলে কিন্তু সেখানে ডিসিলটেশন হচ্ছে না, তাকে আপগ্রেড করা হচ্ছে না। তাহলে জল ধারণ ক্ষমতাও কিন্তু এই ব্যারেজগুলিতে কমে গেছে, সহজেই তারা জল ছাড়ছে, বন্যা হয়ে যাচ্ছে। এই বন্যা প্রতিরোধ করতে বা মানুষের উন্নয়নে যে সমস্ত সরকারি প্রকল্প আসছে, সেই সমস্ত সরকারি প্রকল্প সঠিকভাবে হচ্ছে না, সেখানে দুর্নীতি ঘটছে। তার ফলে যে বাড়ি নির্মাণ করা হচ্ছে, বাড়ি বন্যাতে ভেসে যাচ্ছে। ব্রিজগুলি নির্মাণ করা হচ্ছে, ব্রিজগুলি ভেসে যাচ্ছে। নদী বাঁধগুলি ভেঙে যাচ্ছে, নদী বাঁধগুলি বাঁধা হচ্ছে, সেই নদী বাঁধগুলি ভেঙে যাচ্ছে। তার ফলে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাচ্ছে না। প্রতি বছর বন্যা হবে, প্রতি বছর মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আর প্রতি বছর মানুষ সেই 1978 সালের গল্প বলবে, 1978 সালের সঙ্গে তুলনা করবে। বন্যার এই সমস্যা সমাধান কেউ করতে চায় না। অনেকে বলছে ঘাটাল মাস্টার প্ল্যান হলে নাকি বন্যার সমস্যার সমাধান হবে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করা কিন্তু অনেকটাই প্রতিবন্ধকতা, সমস্যাজনক। দীর্ঘদিন কেন্দ্র সরকার বলেছে করার জন্য, কেন্দ্র সরকার করেনি। রাজ্য সরকার এখন উদ্যোগ নিয়েছে, কিন্তু রাজ্য সরকার বলছে আমরা টাকা মঞ্জুর করেছি, সময় লাগবে আরও 5 বছর 10 বছর। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যর যৌথ উদ্যোগে এটা হওয়া উচিত ছিল। কোনো সরকারই কিন্তু এটা করতে চাইছে না। অর্থাৎ কোনো সরকারই কিন্তু মানুষের উপকারের কথা বুঝতে চাইছে না, আর তার ফলে মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক নেতারা যত বারবার বন্যা হবে তত কিন্তু তাদের ভালো। তারা কিন্তু এখানের সাধারণ মানুষের, গরিব মানুষের যে ত্রাণ, সেই ত্রাণ চুরি করে খাবে, তারা সেই সুযোগটা পেয়ে যাচ্ছে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি 1978 সালের বন্যার ইতিহাস সম্পর্কে তুলে ধরলাম। এখন এই 1978 সালের বন্যার ইতিহাস সম্পর্কে বা গল্প সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে বা আপনি কোনো গল্প শুনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।